হ্যালো ভূতপপ পরিবার, আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আজ আমাদের এটা প্রথম ঘটনা। আমি জানি না তোমাদের কেমন লাগবে এই ঘটনা, তবে চেষ্টা করব যাতে তোমরা আমাদের এই চ্যানেলে আবার আসো শুধুমাত্র গল্প শোনার জন্য। যেহেতু এটা আমাদের প্রথম ঘটনা এবং আমি জানি এই আজকের এই প্রথম ঘটনায় আমাদের প্রচুর 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 ভুল হবে এবং সেই ভুলগুলোকে শুধরে নেওয়াটাই আমাদের কাজ। তবে হ্যাঁ, এই ভুলগুলো তখনই শুধরাতে পারবো আমরা যখন তোমরা আমাদেরকে সাপোর্ট করবে, খুব ভালোভাবে ভালোবাসা দেবে এবং সাপোর্ট করবে। তোমরা ছাড়া এই ভূতবব পরিবার অসম্পূর্ণ। তো আমরা আজকে এই প্রথম গল্পটা, আজকের প্রথম গল্প শুরু করছি। তো সেক্ষেত্রে আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে এপিসোড নাম্বার 1। তো চলো আমরা শুরু করি আজকে প্রথম ঘটনা। আমাদের ট্রেডমার্ক গল্পের চলে সত্যি ভৌতিক ঘটনা। তো চলো শুরু করা যাক। অ্যাকচুয়ালি যে এই ঘটনাটি আমাকে শেয়ার করেছে, সে তার নাম, ঠিকানা বা যার সাথে ঘটেছে সেই সমস্ত কিছু সে গোপন রাখতে চাইছে এবং সে সমস্ত নাম এখানে আহ, দেওয়া হয়েছে কাল্পনিকভাবে। মানে নামগুলো যেটা হয়েছে সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে, কিন্তু ঘটনা যেটা, সেই ঘটনাটা সম্পূর্ণ সত্যি। এবং আশা করি, জানি না এই ঘটনা তোমাদের কেমন লাগবে, কি বৃত্তান্ত বা কিছু। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো আমাদের এই ঘটনা, আমাদের কোথায় কোথায় ভুল হয়েছে, আমরা কোথায় কোন জায়গাটায় আমরা বা মানে কোন জায়গাটায় ভুল করেছি, আমার আমার ভয়েস কোথায় ভুল হয়েছে বা আমি কোথায় ভুল করেছি। এই সব কিছু চেষ্টা করব সেকেন্ড এপিসোডে আমরা সেই ভুলগুলোকে শুধরে নিয়ে আবার নতুন করে সুন্দরভাবে সেই ভুলগুলোকে শুধরে ভালো করে আরও সুন্দরভাবে ঘটনাটাকে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করার জন্য। তো যেহেতু সে তার যে গল্পটা পাঠিয়েছে তার পরিচয় গোপন রাখতে চাইছে, তো আমরা তার নাম বা ঠিকানা কোনো কিছুই বলছি না। এবং আমরা আজকে গল্পটা যেভাবে শুরু করছি, যেভাবে ও বলেছে ঘটনাটা, আমরা ঠিক সেরকমভাবেই ঘটনাটাকে আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন শুরু করা যাক আজকের প্রথম ঘটনা। তো যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি যেটা বলছেন, ঘটনাটা ঘটেছে আমার এক বান্ধবীর সঙ্গে, যার সাথে আমার বন্ধুত্ব ক্লাস 5 থেকে। মেয়েটার নাম আমরা ধরে নিচ্ছি অর্পিতা। তো ও যেভাবে বন্ধুটা এবার ঘটনাটা বলছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো প্রথমে ওর সাথে বন্ধুত্ব বা মেয়েটার পরিচয় সম্পর্কে বলেছে, মেয়েটার পরিচয় দিয়েছে। ওর সম্পর্কে ও যেটা লিখেছে, ওর সম্পর্কে বলি। মেয়েটা পড়াশোনায় খুবই ভালো ছিল, এই কারণে ও 12-এর পর থেকে সায়েন্স নিয়ে ভর্তি হয় এবং সে এগিয়ে যায়। এখন আসি আসল ঘটনায়। ও একজনের সঙ্গে রিলেশনে ছিল, সম্পর্ক খুবই ভালো ছিল তাদের মধ্যে। ছেলেটা প্রচুর সাহায্য করত এবং খুবই ভালোবাসতো মেয়েটাকে, যা চাইতো যখন চাইতো তাই দিত। ও হঠাৎ করে মেয়েটা আর ছেলেটার মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে। তা মেয়েটার সাথে যখন খারাপ হতে শুরু করে, এবং সেটা সম্পূর্ণভাবে এই খারাপ হওয়ার পেছনে মেয়েটাই দায়ী। এবং আমি কেন বলছি মেয়েটা দায়ী, তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি মেয়েটা ওই ছেলেটাকে কখনোই ভালোবাসতো না। মেয়েটা শুধুমাত্র ওকে ইউজ করছিল। যখন মেয়েটি বুঝতে পারলো যে মেয়েটিকে দেওয়ার মতো, মানে আমার বান্ধবীকে দেওয়ার মতো, অর্পিতাকে দেওয়ার মতো ছেলেটার কাছে কিছু নেই, তখন থেকেই সম্পর্ক খারাপ হতে শুরু করে এবং একটা সময় পুরোপুরি সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো এর 3 মাস পর ছেলেটা সুইসাইড করে এবং সুইসাইড করার পরে, এবং যেদিন ছেলেটা মারা যায় সেদিনকে মেয়েটা স্বপ্ন দেখে যে তুই আমার জীবন শেষ করেছিস, তো সেক্ষেত্রে আমিও তোর জীবন নষ্ট করে দেবো, তোর জীবন ছারখার করে দেবো। দেখো, এই স্বপ্নটা দেখার পরে মেয়েটা যখন দেখেছে, তখন স্বাভাবিক যে আমরা এরকম তো বহু স্বপ্ন দেখি, যেগুলো আমরা ভয়ের স্বপ্ন দেখি, এবং সকালবেলা ঘুম থেকে উঠে আমরা নিজেরাই অনেক সময় হাসি যে না, না এটা আমি কি দেখলাম। তো ওর সাথেও ঠিক সেম ঘটনাই ঘটেছে, যে ও ভাবছে এটা একটা না জাস্ট স্বপ্ন দেখেছি, ব্যাস দ্যাটস ইট। তো এর বাইরে ও কোনো কিছু সেরকমভাবে সিরিয়াসলি নেয়নি বিষয়টা। এবং ও যে স্বপ্নটা দেখেছে, ও কিন্তু জানতোই না যে ছেলেটা সুইসাইড করেছে বা সুইসাইড করে মারা গেছে, এই জিনিসটা কিন্তু জানতো না। সেই ঘটনাটা তখনও কেউ জানতো না, এবং এই ঘটনা জানা হলো, জেনেছে যখন, সেটা তার অনেক পরে। তো আস্তে আস্তে আমি সব ঘটনা বললে তুমি বুঝতে পারবে
যে ঘটনাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল। তো সব ঘটনা শোনো পুরোটা। তো এরপর যেটা ও বলছে সেটা হচ্ছে এইরকম। তো এর মধ্যে যেটা মেন কথা সেটা হচ্ছে আমার এই বান্ধবীটার, তার মধ্যে বিয়ে ঠিক হয়ে যায় এবং সে বিয়ে ঠিক হওয়ার পরে সে তো খুব খুশি এবং সে বিয়ে একদম তোড়জোড় শুরু, যে বিয়ে ঠিক হয়েছে এবার বিয়ে হবে। এবং ছেলেটা যেরকম ফোন করতো কথা বলতো হচ্ছে মানে নর্মাল যারা ফোন হয় কথা হয় বিয়ে ঠিক হওয়ার পরে সেরকম আজকের দিনে সেম তাই হতো, এদের মধ্যে কথা হতো গল্প হতো সব রকমই কথাবার্তা মোটামুটি খুব ওদের মধ্যেও ভালো সম্পর্ক তৈরি হয় যেহেতু বাড়ির থেকে বিয়ে ঠিক করে দেয়। এবার কি হলো, ওর যে স্বপ্নটা যেদিন দেখে তার ঠিক দুদিন বাদে ছেলেটার সাথে কথা বলে সকালবেলা অফিসের কাজে বেরিয়ে যায় এবং বেরিয়ে যাওয়ার পরে ছেলেটার রাস্তার মধ্যে বাইকে অ্যাক্সিডেন্ট করে এবং স্পটে মারা যায়। ছেলেটা স্পট ডেড হয়ে যায়, মানে কোনো ইয়েই নেই, একদম স্পট ডেড হয়ে যায় এবং সে মারা যায়, হসপিটালে নিয়ে যাওয়ার আগেই মারা গেছিল। দেখো, এটা অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হওয়াটা খুবই স্বাভাবিক, যে কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে। তুমি বা আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে। তো সবাই সেরকমভাবেই নিয়েছে যে না একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, ওটার কপালে ছিল তাই হয়েছে, যেটা আমরা সবসময় বলে থাকি যে হ্যাঁ কপালে ছিল তাই হয়ে গেছে, ওর এই পর্যন্তই সফর ছিল। তো সবাই এই একই জিনিস ভেবেছে এবং সে এই একই জিনিস ভেবে আমরা আর সেরকমভাবে মানে সরি ওরা আর সেরকমভাবে কোনো কিছু আগায়নি এবং এতে কোনো অস্বাভাবিক কিছু দেখেনি। ঠিক আছে, এই যে ঘটনাটা ঘটলো, ঠিক এই ঘটনার ঠিক 4 দিন বাদে মেয়েটির বাবা কোনো কারণে মানে আমার ওই বান্ধবীর বাবা কোনো কারণে ছাদে যায় এবং ছাদ থেকে আহ, মানে ছাদে যায়, ছাদ থেকে কোনো কারণে পড়ে গিয়ে মারা যায়। ঠিক আছে, সেই সময় পড়ে যাওয়ার পরে উনি জীবিত ছিলেন এবং হসপিটালে নেওয়ার পরে তার মিনিট 15 বা আধা ঘন্টা পরে মানে ওর বাবাও মারা যায়। ঠিক আছে, সরি সরি আমি এর মধ্যে কথা বলছি অ্যাকচুয়ালি। যারাই ঘটনা পাঠাবে, মানে জানি না কেউ ঘটনা পাঠাবে কিনা, যদি যারা ঘটনা পাঠাবে তারা এই যে যেমন ঠিক আছে, ও তো ওই এই যে ছেলেটি পাঠিয়েছিল এই যে ঠিক আছে কথাটা, এই ওয়ার্ডটা ও বারবার ইউজ করেছে আমার বারবার চোখ চলে যাচ্ছে এতে এবং তাতে আমিও সেই একই কথা বলে ফেলছি ঠিক আছে। তো এরপর যারা ঘটনা পাঠাবে তারা এভাবে কেউ মানে ঠিক আছে বা কিছু যেটা তোমরা নর্মালি বলে থাকো বন্ধুদের সঙ্গে সেরকম কোনো কিছু লিখো না, তাতে আমারও বলতে অসুবিধা হয়। তো আর নেক্সট টাইম এই জিনিসগুলো মানে একটু খেয়াল রেখো। চলো আবার আমরা ঘটনায় চলে আসি। ও বলছে যে দাদা অবাক করা বিষয় হচ্ছে যে মানুষ যখন ছাদ থেকে পড়ে মারা গেছে এবং মারা যাওয়ার পরে সেখানটায় পোস্টমর্টম রিপোর্ট যখন আসে সেই পোস্টমর্টম রিপোর্টে বলা হচ্ছে নর্মাল ডেথ। মানে চিন্তা করো, ছাদ থেকে একটা মানুষ পড়ে গেছে, তার কি করে নর্মাল ডেথ হয়? মানে এটা তো সম্ভব নয় যে ছাদ থেকে পড়ে গেছে, হয় কোনো কারণে মাথা ঘুরেছে বা কোনো অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে, কিছু তো একটা রিপোর্ট আসবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে রিপোর্ট আসছে যে এটা একটা নর্মাল ডেথ। মানে এটা মানে তার রিপোর্টে দেখাচ্ছে যে হার্ট অ্যাটাক করেছে বা করেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। কিন্তু ছাদ থেকে পড়ে গিয়ে যে শরীরে একটা আঘাত আসে, তুমি মানে যে কোনো মানুষ একটা ছাদ থেকে পড়ে গেলে তার তো শরীরে একটা দোতলা ছাদ থেকে পড়ে গেল, তার শরীরে তো একটা আঘাত থাকবে, সেরকম কোনো আঘাত নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, মানে এমনি যে কেটে ফেটে গেছে সেটা আলাদা কথা, কিন্তু ইন্টারনাল ভেতরে কোনো আঘাত নেই, মানুষটার কোনো আঘাত নেই। মানে এটা কি করে সম্ভব? যদি একটা মানুষ, আপনারাই ভাবুন, যদি একটা মানুষ ছাদ থেকে পড়ে মারা যায় তাহলে তার পোস্টমর্টম রিপোর্টটাও তো সেরকম আসবে। তাহলে সেখানটায় নর্মাল ডেথ বা অন্য বা তার শরীরে কোনো রকম ইন্টারনাল কোনো ড্যামারেজ নেই, এটা তো পসিবল নয়। এটা কিভাবে সম্ভব? একটা মানুষ ছাদ থেকে পড়ে মারা গেল, তার ভেতরে কোনো রকম কোনো আহ, মানে ক্ষত নেই, অথচ সে মারা গেল কিভাবে? মানে যদি তার ভেতরে কোনো ক্ষতই না হবে তাহলে সে মারা গেল কি করে? আর মারা যদি ভেতরেই যদি ক্ষত হয় তাহলে পোস্টমর্টম রিপোর্ট এটা আসলো না কেন? এই জিনিসটা অ্যাকচুয়ালি ভাই আমি বুঝলাম না। আপনাদের মধ্যে যদি কেউ বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই একটু জানাবেন। এবার আসা যাক ঘটনায়। তো যে সে পাঠিয়েছে সে বলছে দাদা এটা তো জাস্ট শুরু, মানে এটা শুরু, এরপরে টোটাল মানে এই যে মৃত্যু, এই দুটো মৃত্যু সহ টোটাল 6 থেকে 7খানা মৃত্যু হয়েছে শুধু এই ঘটনায়।
ও মাই গড, সিরিয়াসলি? মানে আপনারা চিন্তা করুন, একটা ঘটনা যেখানে 6 থেকে 7টা মানুষ মারা গেল, মানে এটা মারাত্মক ঘটনা, মারাত্মক। তো এরপরে মেয়েটি আবার একদিন স্বপ্ন দেখে যে তুই আমার জীবন শেষ করেছিস এবং আমি তোর জীবন সম্পূর্ণভাবে শেষ করে দেবো, এই স্বপ্নটাও আবার দেখে। এবং ও সেটা ভাবে যে না স্বপ্ন, ঠিক আছে, ইটস ওকে। তো সেরকমভাবে অ্যাকচুয়ালি দেখুন, ও তো সায়েন্সের স্টুডেন্ট দাদা। তো তুমিও জানো যে সায়েন্সের স্টুডেন্ট যারা হয় তারা একটু লজিক্যালি বেশি বিশ্বাস করতে ভালোবাসে, এবং তারা ভূত প্রেত বা আধ্যাত্মিক জগৎটাকে ঠিক ততটা মানে গুরুত্ব দেয় না। এরকম অনেকে আছে যারা গুরুত্ব দেয় না বা দিতে চায় না, এবং তারা সব কিছুই সায়েন্স দিয়ে বিচার করার চেষ্টা করে। এই তো, এই স্বপ্ন দেখার পরেও গুরুত্ব দেয়নি, ও নর্মালি যেরকম থাকা সেরকমই, কোনো সেরকম গুরুত্ব দেয়নি। তো এরপর আরো 6 থেকে 7 দিন বাদে ওর একটা খুবই ভালো বন্ধু মারা যায়। খুবই ভালো বন্ধু, সে মারা যায় এবং সেও অপঘাতে। সে মারা যায় এরকম কোনো একটা জায়গার থেকে মানে যাচ্ছিল, যেখানটায় ট্রেন টাইম ছিল, মানে স্টেশনে আর কি। তো হঠাৎ করে মানে শোনা যায় যে ছেলেটা ট্রেনের তলায় পড়ে মারা গেছে। তো এভাবেই মানে টোটাল 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে টোটাল তার আরো 4টে বন্ধু মারা যায়। আরো টোটাল 4টে বন্ধু, তারা প্রত্যেকেই এর সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল এবং খুব ভালো যোগাযোগ ছিল। তারা প্রত্যেকে এবং দাদা একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকের প্রত্যেকের মৃত্যু হয় অপঘাতে। কারোরই স্বাভাবিক মৃত্যু নয়, প্রত্যেকে, কারোর বাইক অ্যাক্সিডেন্ট, কেউ গলায় দড়ি দিয়েছে, কেউ ছাদ থেকে পড়ে মারা গেছে, কেউ ট্রেন থেকে পড়ে মারা গেছে, আবার কেউ ট্রেনের তলায় গেছে। মানে বিভিন্ন রকমভাবে মানে যে প্রত্যেকের মৃত্যু হয় এবং প্রত্যেকটা অপঘাতে মৃত্যু। দাদা এরপরে মেয়েটা ওই যে তার এক্স ছিল, যাকে ছেড়ে দিয়েছিল, তাকে সে কল করে যে একটু সময় কাটাই ওকে ফোন করে বা কিছু, এই কারণেই। তো ও কল করার পরে যে ঘটনাটা ঘটেছে বা যে কথাটা শুনেছে, সেটা কখনোই সে আশা করেনি। মানে আমার বান্ধবীটা এটা শোনার জন্য কখনোই প্রস্তুত ছিল না। ও কল করে এবং কল করার পরে একজন মহিলাই ধরে। তো ধরার পরে তখন আমার বান্ধবীটা বলে যে এরকম অমুক আছে, আমি ছেলেটার নাম সুপ্রতিম দিচ্ছি। তো সুপ্রতিম আছে। তো উনি ওপাশ থেকে আওয়াজ আসে যে আপনি কে বলছেন, আর সুপ্রতিমকে আপনি কেন খুঁজছেন, আপনি কি কিছু জানেন না? তো তখন ও বলে যে না আমি তো কিছু জানি না, আমার সাথে তো প্রায় আহ, অনেকদিন কথা হয় না। তো ওকে কি একটু দিন না, ওর সাথে একটু কথা দরকার ছিল, ওর সাথে একটু কথা আছে। তো তখন উনি বলেন যে তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? তো আমার বান্ধবীটা বলে না, আপনার সাথে আমি কেন ইয়ার্কি মারতে যাবো, আমার সত্যিই দরকার তাই ফোন করেছি। তো তখন ওখান থেকে বলা হয় ওপাশ থেকে যে ও তো আজকে 2.5-3 মাস আগে মারা গেছে। এই কথা শোনার পরে ও তো অবাক যে যে ছেলেটার সঙ্গে 3টে মাস আগেও আমার কথা হয়েছে, 3-4 মাস আগে, সেই ছেলেটা হঠাৎ করে আজকে 3-4 মাস বাদে কল করাতে বলছে যে মারা গেছে। এবং সে ওকে জিজ্ঞাসা করে ওনাকে যে ও কি বলছেন এসব কথা, আপনি ইয়ার্কি মারছেন কেন? তখন উনি বলছে যে আমি ওর মা হই, তো আমি তোমার সাথে ইয়ার্কি মারতে যাবো কেন, সত্যিই ও মারা গেছে। এবং ও জিজ্ঞেস করে আমার বান্ধবীটা যে কিভাবে। তখন বলে যে এরকম সুইসাইড করে এবং সুইসাইড করে মারা যায়। গলায় দড়ি দিয়েছিল, গলায় দড়ি দেওয়ার পরে রাতের বেলা খাওয়া দাওয়া করেছে, করে সবার সাথেই ভালোভাবে কথা বলার পরে সে রাতের বেলা একদম যখন তার পার্সোনাল রুমে যায় এবং তার পার্সোনাল রুমে মারা যায়, মানে সুইসাইড, গলায় দড়ি দেয় এবং সে মারা যায়। তো এই কথা হওয়ার পরে সে ফোন রেখে দেয় আমার বান্ধবীটা, এবং তারপরে তার কিছুক্ষণ বাদে আমাকে কল করে এবং কল করে আমাকে বলে যে তুই কি জানিস, কিছু ঘটনা শুনেছিস? তো আমি বলি না, আমি কি বিষয়ে বলছিস বলতো? তো
তো তখন ও বলে যে এরকম আমার এক্স অমুক ও মারা গেছে। তা আমি তো শুনে অবাক, আমি যে, বলিস কি রে? ও তো তুই তো 3-4 মাস আগেই কথা হয় এবং আজকে 3-4 মাস বাদে তুই এরকম করছিস বলছিস, এটা তো আহ, মানে আমি তো বুঝতে পারছি না তুই কি বলছিস। বলছে হ্যাঁ আমি এরকম ওর ফোন করেছিলাম, তো ওর মা আমাকে এরকম কথা বললো যে ও 3-4 মাস আগে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে এবং মারা গেছে। আমি এই ঘটনা শোনার পরে সত্যি কথাই দাদা আমার খুব খারাপ লাগে যে ছেলেটা এতটা ভালো ছিল, সে এরকম ভাবে মারা গেল। এটা খারাপ লাগে। তো আমারও খারাপ লেগেছিল। তো তারপর আমার বান্ধবীটা যেটা বলে আমাকে যে জানিস তো এরকম আমিও তো এরকম 3-4 মাস ধরে এরকম একটা স্বপ্ন দেখছি যে তুই আমার জীবন নষ্ট করে দিয়েছিস, তোর জীবন আমি নরক বানিয়ে ছাড়বো, তোর জীবন ধ্বংস করে দেবো। তো এই স্বপ্নটা আমি 3-4 মাস ধরে দেখছি এবং এই স্বপ্নটা দেখার পরই আমার যার সাথে বিয়ে ঠিক হয় সে মারা যায় এবং আমার বাবার এরকম একটা মানে ঘটনা ঘটে, তিনিও মারা যান এবং আমার এতগুলো বন্ধু তারাও মারা যায়। এই সমস্ত কিছু কি ওইখান থেকে হচ্ছে নাকি আমি কিছু বুঝতে পারছি না। ও আমাকে এই কথাটা বলে। তখন সত্যি কথা বলতে দাদা আমার নিজেরও, দেখো আমিও তো মানুষ, আমি ভূত প্রেতে বিশ্বাস করি। আমি সায়েন্সের স্টুডেন্ট নয়, কিন্তু আমি ভূত প্রেতে বিশ্বাস করি। তো সেই হিসেবে আমি ভীষণভাবে ভয় পাই এবং আমি ওকে বলি যে দেখ তুই আমাকে আর ফোন টোন করিস না, কারণ তোর সাথে যাদের যাদেরই যোগাযোগ থাকছে তারা প্রত্যেকেই ভালো সম্পর্ক, যাদের তারা প্রত্যেকেই মারা যাচ্ছে। তো প্লিজ তুই আমার সাথে আর কোনো যোগাযোগ রাখিস না, আমার সাথে আর কথা বলিস না, আমার সাথে যোগাযোগ বন্ধ করে দে। তখনও আমাকে বলছে যে তুই এইসবে বিশ্বাস করিস, এই ভূত প্রেত এন্টিটি এইসবে তুই বিশ্বাস করি, এইসব কোনো জিনিস হয় নাকি আবার? এগুলো কোনো কিছু হয় না, তুই এটা বাজেভাবে মানে ভয় পাচ্ছিস। তো আমি ওকে বলি যে দেখ ভাই, হোক বা নাই হোক, আমি তোর সাথে আর কোনো যোগাযোগ রাখতে চাইছি না, তুই আমার সাথে আর কোনো যোগাযোগ রাখিস না। তো এরপর থেকে আমি সম্পূর্ণভাবে ওর সাথে যোগাযোগ রাখা বন্ধ করে দিই। তো এর মধ্যে আমি একটা কথা বলি, ভাই তুমি যোগাযোগ রাখা বন্ধ করে দিয়েছো বা কিছু, এটা ঠিক না, এটা একদমই ঠিক নয়। তার কারণ হচ্ছে, দেখো ও তো তোমার ছোটবেলার বন্ধু, তো ওর বিপদের দিনে তোমাকে পাশে দাঁড়ানোটা উচিত ছিল। যাই হোক তুমি সেটা দাঁড়াওনি, সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয়, সে নিয়ে আমি তোমায় কিছু বলবো না। তোমরা ফিরে আসি আবার ঘটনায়। তো এরপরে ও যা লিখছে সেটা হচ্ছে এরকম। তো এবং ওর এই ঘটনাটা সম্পূর্ণ ওর মায়ের সাথে শেয়ার করে এবং ও এটা ভেবে শেয়ার করে যে সত্যিই যদি এরকম কোনো কিছু হয় তাহলে তো আমাদের আরো বড় ক্ষতি হয়ে যাবে। তো ওর মায়ের সাথে এই বিষয় নিয়ে ডিসকাস করে এবং ওরা একটা তান্ত্রিকের সাথে যোগাযোগ করে এবং তার খোঁজ পেয়ে যোগাযোগ করে তার সাথে। ভাই তোমাকে আমি জানি তোমার কাছে যদি আরো কোনো ঘটনা থাকে তাহলে এর পরে যখনই ঘটনা পাঠাবে একটু সুন্দরভাবে লিখে পাঠিও, যাতে আমি বলতেও আমার খুব ভালো লাগে এবং যারা শুনবে তাদেরও যেন খুব ভালো লাগে। তো এরপরে যেই ঘটনা পাঠাও না কেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখে পাঠিও। এবার তান্ত্রিক যেভাবে, মানে তান্ত্রিকের কথা অনুযায়ী যেটা তান্ত্রিকের সাথে কথোপকথন হয় সেই হিসেবে আমি বলছি। তো তান্ত্রিক ওকে বলে যে তুমি একটা কাজ করো, তোমার একটা ছবি, তোমার ডেট অফ বার্থ, তোমার এক্সের ডেট অফ বার্থ আর তোমার বাড়ির একটা ছবি আমাকে তুলে পাঠাও। তো তান্ত্রিক এই কথা বলার পরে আমার বান্ধবী তার ঠিক 10-15 মিনিট পরে ওই তান্ত্রিককে সমস্ত কিছু কালেক্ট করে পাঠিয়ে দেয় এবং পাঠানোর পরে সে তান্ত্রিক এবার যেটা ওকে বলে সেটা হচ্ছে ঠিক এমন। তো এই তান্ত্রিক বলে যে তোমাদের বাড়িতে যে এত মৃত্যু হয়েছে বা তোমার সঙ্গে যারা রিলেট তাদের যে এত মৃত্যু হয়েছে তার সম্পূর্ণ কারণ হচ্ছে ওই এন্টিটি। তুমি আমার সাথে এত দেরি করে কেন যোগাযোগ করলে? এখন আর কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব নয়, আমাকে ক্ষমা করো। তো এই কথা শোনার পরে আমার ওই বান্ধবী এবং বান্ধবীর মা দুজনে ওই তান্ত্রিকের ফোনে ভীষণভাবে কান্নাকাটি করে যে আপনারা আমাকে বাঁচান, আপনি আমাদেরকে বাঁচান, যেভাবে হোক আমাদের একটা উপায় বলুন এবং রাস্তা দেখান আমাদের, এভাবে আর চলা যাচ্ছে না। তো এই কথা শোনার পরে তান্ত্রিক বলে যে দেখো আমি তো মানে এই মুহূর্তে বাইরে রয়েছি, তো এই মুহূর্তে তো আর হবে না,
তো আমি 3-4 দিন বাদে যখন ফিরবো তখন আমি চেষ্টা করে দেখবো, আমি কথা দিতে পারছি না। তো যথারীতি এই কথা শোনার পরে তারা তো ভীষণ ভেঙে পড়ে এবং কান্নাকাটি করে বলে যে আপনি কিছু একটা ব্যবস্থা করে দিন, নাহলে এই 3-4 দিন আমরা থাকবো কি করে, এভাবে তো থাকা সম্ভব নয়। তো তখন তান্ত্রিক বলে যে দেখো, যে এন্টিটিটা রয়েছে সে ভীষণ শক্তিশালী এবং দূর থেকে কোনো কিছু করাটা সম্ভব না আমার পক্ষে, মানে আমি পারবো না। যেহেতু তুমি দেরি করে ফেলেছো, তো সেক্ষেত্রে আগে যদি প্রথমেই যোগাযোগ করতে, তাহলে আস্তে 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 আমি হয়তো কিছু একটা ব্যবস্থা করতে পারতাম। কিন্তু এতটা যেহেতু সময় লেগে গেছে, তো আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব না। তোমার যদি সেরকম হয় তুমি অন্য কারোর কাছে যেতে পারো বা দেখতে পারো, কিন্তু আমি কিছু করতে পারবো না। তবে আমি ফিরি, ফেরার পরে যদি তোমাদের মনে হয় যে তুমি আমাকে দিয়ে কিছু করাবে, তাহলে আমি ওখানে স্পটে গিয়ে তারপরে আমি দেখব। যদি আমার মনে হয় আমি পারবো তাহলে আমি করবো, না হলে আমি করবো না। তান্ত্রিক পরিষ্কার পরিচ্ছন্ন এই কথাটা বলে দেয়। তো সেদিন রাতেই আমার বান্ধবীটা আবার স্বপ্ন দেখে যে তুই যার কাছেই যাস না কেন, আমার কেউ কিচ্ছু করতে পারবে না। তুই আমার জীবন নষ্ট করেছিস, আমি তোর জীবন নষ্ট করব, ধ্বংস করব, তবে আমি এখান থেকে যাব। তো এই স্বপ্ন দেখার 2-3 দিন পর থেকেই ও কেমন যেন একটা আচরণ, মানে আমার বান্ধবীটা কেমন যেন একটা আচরণ করা শুরু করলো। মানে যেরকম ভাবে আগে চলতো তার ঠিক বিপরীত হয়ে গেল। এবং ও কি করলো, একটা ঘরের মধ্যে নিজেকে আটকে রাখলো। ও ঘর থেকে আর বেরোতো না। মানে খাবারের পরিমাণ, মানে ও যে মানে খাবারটা খেত তার থেকে আরো অনেক বেশি খাবার খাওয়া শুরু করলো। ঠিক আছে, মানে ও ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে গেল, ওর খাবারের পরিমাণটা বেড়ে গেল। ও কারোর সাথে কথা বলতেও পছন্দ করতো না, নিজের মতো নিজে থাকতো। এবং কারোর সাথে যেন, ওর মায়ের বক্তব্য যেটা পরে শুনেছিলাম, যে কারোর সাথে যেন ও কথা বলছে, একা একাই হাসছে, একা একাই কথা বলছে, একা একাই কাঁদছে। মানে এইরকম ধরনের একটা আচরণ ওর শুরু হয়ে গেল তার 2 দিন পর থেকে। তো ওর মা তখন তান্ত্রিককে ফোন করে, ফোন করে আবার জিজ্ঞেস করে যে বাবা এরকম ব্যাপার, ও তো এরকম আচরণ করছে। তো তখন উনি বললো যে এখন তো আমি বলেইছিলাম আপনাদেরকে যে আমার 4 দিন সময় লাগবে, আপনারা অন্য কোথাও দেখুন। তো ওর মা চেষ্টা করে অন্য আরো বেশি কয়েক জায়গায়। তো সেরকম কাউকে না পাওয়ার কারণে, এবং আসেও অনেকে, এবং তারা কেউই পারে না। সে ওখান থেকে তারা খালি হাতেই ফিরে যায় নিরাশ হয়ে। তো এরপরে 2 দিন বাদে ওই তান্ত্রিক ফিরে আসেন, এবং যেদিন আসে সেই দিনকেই এনাদের সাথে যোগাযোগ করে। এবং তান্ত্রিক এটা দেখার পরেই উনি বুঝে যায় যে উনি, মানে আমার বান্ধবী পজেসড। এবং উনি কি করেন যে উনি বলেন যে আমি রিচুয়ালস করব, তো আমি যেমন যেমন বলছি তেমন তেমন তোমরা করো। এবং উনি আমার বান্ধবীকে একটা জায়গায় বসায়, এবং বসানোর পরে একটা গণ্ডি কেটে দেয়। এবং উনি সেই সময় বলেন যে যাই হয়ে যাক না কেন, এই গণ্ডির ভেতরে কেউ আসবে না, কোনোভাবেই যেন না কেউ আসো। তো আমরা এইসব খবর পেয়ে আমরা গেছিলাম দেখার জন্য। তো সেখানেই আমরা যেটা দেখেছি নিজের চোখে, সেটাই তোমাকে মানে এবার বলছি। তো উনি যেহেতু এই কথা বলেন, তো আমরা বলি যে বাবা আপনার, আর যদি আপনার কোনো ক্ষতি হয় তাহলেও কি আমরা যাব না? তো উনি বলেন যে যদি আমি মারাও যাই তাহলেও কেউ আসবে না, যতক্ষণ না আমি এই গণ্ডির বাইরে বেরিয়ে যাচ্ছি, এই গণ্ডি থেকে বাইরে বেরোচ্ছি। উনি যখন ওনার রিচুয়াল শুরু করে, মানে দাদা কি বলবো তোমায়, এত ভয়ঙ্কর দৃশ্য, যে দৃশ্য দেখে মানে আজও, মানে এখন আমি যে তোমার এই ঘটনাটা বলছি, আমার মানে শরীরের মানে প্রত্যেকটা পশম মতো কাটা দিয়ে উঠেছে। এতটা বাজে মানে জিনিস আমি দেখবো আমি ভাবতে পারিনি। বাজে জিনিস বলবো, বলাটাও ভুল হবে, এতটা ভয়ানক দৃশ্য যে কি আর বলবো। তার চোখের চাহনি, মানে ওই দেখেই আমরা মানে ভীষণভাবে ভয় পেয়েছিলাম, ভীষণ। তো তান্ত্রিক 20 মিনিট এরকমভাবে তার রিচুয়ালস চালিয়ে যায় এবং বারবার জিজ্ঞেস করে যে তুই কে, তুই কে, তুই কে। সে তো কোনোভাবেই, মানে কোনোভাবেই বলবে না যে সে কে বা কি বৃত্তান্ত। তো এর 20 মিনিট মানে টোটাল 20 মিনিট যখন তার রিচুয়ালস চলে, তারপরে ওই এন্টিটি বলা শুরু করে ঠিক এরকম। তান্ত্রিক জিজ্ঞেস করে তুই কে, তোর নাম বল। তো ও যার সাথে প্রেম করতো সে তার নাম বলল যে আমি উমুক। ঠিক আছে, আবার সেই ঠিক আছে।
এই ওয়ার্ডটা বারবার লিখেছে আর আমি বারবার এই একই জিনিস মানে পড়েই যাচ্ছি। তো যাই হোক, এসব কথা বাদ দাও, বাদ দিয়ে আবার শুরু করি। তো তান্ত্রিক জিজ্ঞেস করছে যে তুই ওকে কেন কষ্ট দিচ্ছিস, কেন এসেছিস ওর কাছে? তো তখন ওই এন্টিটি বলছে যে ও আমার জীবন নষ্ট করেছে এবং আমি ওর জীবন নষ্ট করবো, ওর জীবন ধ্বংস করবো এবং ওকে আমি নিয়ে তবেই শুনবো, ওকে আমি নিয়েই যাব। আমার মৃত্যুর জন্য শুধুমাত্র ওই দায়ী। তো তখন তান্ত্রিক তখন বলে যে তুই যদি আমাকে সব ঘটনা খুলে বলিস তাহলে আমি তোকে সাহায্য করব তোর উদ্দেশ্যে। তখন এন্টিটি বলে যে আমি ওর জন্য সব করেছি, আমি ওকে ভীষণ ভালোবাসতাম, তাও ও আমার সাথে ছলনা করেছে, আমি ওকে ছাড়বো না, আমি ওকে নিয়েই যাব। তো তখন তান্ত্রিক বলে সে ঠিক আছে, তোর সাথে ওর শত্রুতা, তুই ওকে নিয়ে যাবি, কিন্তু তুই বাকিদেরকে কেন মানলি? ওর সাথে ওরা তোদের কি করেছিল? ওরা ওরা তোর কি করেছিল? তুই ওদের কেন মানলি? তখন ওই এন্টিটি বলে যে আমি যাদের মেরেছি তারা তারা প্রত্যেকে ওর খুব কাছের মানুষ ছিল, তাই ওদেরকে আমি মেরেছি। আর যে বন্ধুদের মেরেছি তাদের মধ্যে যাদের যাদের মেরেছি তারা সবাই ওকে সাহায্য করেছিল আমার সাথে ছলনা করার জন্য, এই জন্য ওদের মেরেছি আমি। তো তান্ত্রিক বলে যে দেখ, তুই তো ওর যা ক্ষতি করার করেই দিয়েছিস, এখন ওকে ক্ষমা করে দে আর তুই এখান থেকে চলে যা। তখন ওই মানে এন্টিটিটা বলছে যে আমি ওকে ছাড়বো না, আমি ওকে নিয়েই যাব। বলে ও এমনভাবে হাসে দাদা, যে মানে হেসে আমাদের দিকে তাকায় এবং তাকানোর সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকে ভীষণভাবে ভয় পাই এবং আমরা নিজেরাই ওখান থেকে মানে অনেকেই যে দু পা পিছিয়ে এসেছিলাম আমরা, এতটা ভয় লেগেছিল চাহনিতে। এবং বারবার বলতে থাকে যে তোরা আমাকে কেউ আটকাতে পারবি না, আমি ওকে নিয়েই যাব, তবেই আমার শান্তি। এভাবে আরও 2-3 ঘন্টা কেটে গেছে। কেটে যাওয়ার পরে ছেলেটার মানে এন্টিটিটাকে কোনোভাবেই সরাতে পারেনি এবং তান্ত্রিক বলে যে একে এরমভাবে সরানো অসম্ভব, বলে তার রিচুয়াল বন্ধ করে দেয়। তোর মা বলে যে বান্ধবীর মা বলে যে বাবা আর কি কোনো উপায় নেই, আমার মেয়েটাকে বাঁচান। তো তান্ত্রিক তখন বলে আচ্ছা, তখন আমাদেরকে প্রশ্ন করে যে এই ছেলেটি কি কেউ চেনো পার্সোনালি? তো তখন আমাদেরই বন্ধুদের মধ্যে একজন বলে যে হ্যাঁ আমি চিনি, ওকেও চিনি, ওর বাড়িও চিনি। তো তখন মানে তান্ত্রিক বলে যে ঠিক আছে, তাহলে ওর বাড়িতে একবার যেতে লাগবে, যদি সেখান থেকে কিছু করা যায়। তো এই ছেলেটির বাড়িতে যখন যাই তখন যা আমরা শুনলাম দাদা, সেটা শুনে মানে আমাদের পায়ের তলার থেকে মাটি সরে গেছে, মানে এমন কিছু কথা শুনেছি। তো সেই কথাগুলো হচ্ছে ঠিক এমন। আমরা দরজা নক করলাম এবং ওর বাড়ির থেকে ওর মা এবং বাবা দুজনেই ছিল বাড়িতে এবং তারা দুজনেই বেরোয়। বেরানোর পরে তান্ত্রিক জিজ্ঞেস করে যে আপনাদের ছেলের নাম কি অমুক যে মারা গেছেন? তো ওনারা বলেন যে হ্যাঁ ওটা আমারই ছেলে। তো আপনারা কে? আপনি ওর খোঁজ করছেন কি কারণে? এবং তান্ত্রিক বলে যে এরকম, এই যে মানে ওর বান্ধবীর মাকে দেখিয়ে বলছেন যে এই যে এনাকে দেখছেন, এনার পরিবারকে পুরো শেষ করে দিয়েছে আপনার ছেলের এন্টিটি, এবং আমরা চাই যে আপনার ছেলের আত্মার শান্তি কামনার জন্য কিছু রিচুয়ালস করি, যার জন্য আপনার কাছে আসা, এবং আপনি আমাদেরকে কিছু ইনফরমেশন দিন যাতে আপনার ছেলের আত্মার শান্তি কামনার জন্য আমরা কিছু রিচুয়ালস করতে পারি। তো তখন উনি ওই ভদ্রমহিলা জিজ্ঞেস করেন মানে ওই ওর এক্সের মা যে কেন, কি হয়েছে, কি এমন ঘটনা? তখন উনি বলেন যে এই পরিবারে টোটাল 6 থেকে 7খানা মৃত্যু ঘটে এবং প্রত্যেকটা মৃত্যু আপনার ছেলের এন্টিটির কারণে হয়েছে, আপনার ছেলের এন্টিটি এই ঘটনাগুলো ঘটিয়েছে। এবং ওই মেয়েটির যারা বন্ধু বান্ধব ছিল, তার পরিবার তো শেষ হয়েইছে, ওই মেয়েটির বন্ধু বান্ধব যারা ছিল তাদের মধ্যে অনেকেই মারা গেছেন। যখনই এই কথাটা বলা হয় তখন ওর মা আমাদেরকে ভীষণভাবে অপমান করে, যা ইচ্ছে তাই বলে আপনারা এখান থেকে চলে যান, আপনাদেরকে আমরা কোনো সাহায্য করতে পারবো না। তবে আশ্চর্যের ব্যাপার কি জানো দাদা, যে এই কথাটা বলার পরে ওই যে মহিলা, ওনার মুখে একটা ভীষণ মানে অন্যরকম মানে মুখ মনে হলো, মানে একটা মানুষ খুশি হলে মনে মনে যদি খুশি হয়, সেই খুশির কারণটা মানে সেই খুশিটা যেভাবে বেরোয়
না চাইতেও বেরোয়, ঠিক তেমন। এবং সেটা আমরা এবং তান্ত্রিক সবাই মিলে এটা কিন্তু লক্ষ্য করি। তবে তবে তান্ত্রিক দাদা ছেড়ে দেওয়ার মতো নয়। তান্ত্রিক অনেক যেটা জোরাজুরি করে ওনার মুখ থেকে সব কথা বার করে, এবং ওনার কথাগুলো ঠিক এরকম ছিল। তো উনি বলছেন যে আমার ছেলে কেন এই কাজ করছে বা আমার ছেলের এন্টিটি কেন এই কাজ করছে আমি জানি না। তবে এইটুকু জানি যে আমার ছেলের এই মৃত্যুর কারণে, মানে আমার ছেলের যে মৃত্যু হয়েছে তার জন্য এই পরিবারের কোনো এক সদস্যই দায়ী, এবং ও মৃত্যুর আগে যা যা বলে গেছিল এবং সম্পূর্ণ সেটাই ও করছে। এবং তান্ত্রিক বলে যে আপনি দয়া করে সব কথা খুলে বলুন আমাদেরকে, তাহলে আমরা বুঝতে পারবো। তো উনি বলেন যে ও সুইসাইড করার আগে একটা নোট লিখে যায়। তো এই কথা বলে উনি ভেতরে চলে যান এবং কিছুক্ষণের মধ্যে বাইরে বেরোয়। বাইরে বেরিয়ে সেই নোটটা আমাদের হাতে দেয় এবং বলে আপনারা পড়ে দেখুন। এবং ওই নোটটাতে এরকম লেখা ছিল যে মা, আমার মৃত্যুর পর 1 বছরের মধ্যে আমার কোনো রকম শ্রাদ্ধ শান্তির কাজ করবে না। 1 বছর পরে তোমরা কাজ করো, তার কারণ আমার মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তাদের প্রত্যেককে আমি শাস্তি দেব, তাদের কাউকে আমি শান্তিতে বাঁচতে দেব না। তখন তান্ত্রিক বলে যে আপনার ছেলের এন্ট্রি তো ওই প্রতিশোধ নিয়েছেন, তাই এখন আপনারা অন্তত তার শ্রাদ্ধ শান্তির কাজটা করে দিন। তো তখন তার বাড়ির লোক বলে যে না, আমি 1 বছরের আগে আমরা কোনোভাবেই এই কাজ করব না, আমরা তার কোনো শ্রাদ্ধ শান্তির কাজ করব না, আমরা কোনোভাবেই তাদেরকে রাজি করাতে পারি না, এবং আমরা সেই তান্ত্রিক সহ এবং আমরা খালি হাতেই ফিরে আসতে বাধ্য হই। তখন তান্ত্রিক বলে যে দেখুন, ওখান থেকে বাইরে বেরোনোর পরে যে দেখুন, আমার যা করণীয় ছিল আমি করেছি, এখন আর আমার দ্বারা কোনো কিছু করা সম্ভবই নয়, তো আপনারা আমাকে ক্ষমা করবেন। এই এই কথা শোনার পরে ওই যে বান্ধবীর মা, সে তো হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে, এবং এসব দেখে তখন তান্ত্রিক বলেন যে ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে আমি আমার গুরুদেবকে নিয়ে আসবো গত পরশু, উনি এবার যদি কিছু করতে পারেন তো পারবেন, তাছাড়া আর সম্ভব নয়। এবং উনি বলেন যে আমি কিছু জিনিসের নাম বলছি, সেই জিনিসগুলোকে একটা লিস্ট করে দিয়েছিলেন, সেই জিনিসগুলোকে আনিয়ে রাখতে বলেছিলেন, এবং আমরা সেগুলো যথারীতি ওই গুরুদেব আসার আগে আমরা যথারীতি সমস্ত কিছু আনিয়ে রেখে দিয়েছিলাম। এবং গুরুদেব আসার পরে যা, গুরুদেব এসে তার রিচুয়ালস করেন এবং করার পরে মেয়েটিকে সুস্থ করেন, মানে আমার বান্ধবীকে সুস্থ করে তোলেন, এবং তাদেরকে মা এবং মেয়ে দুজনকেই একটা করে তাবিজ দেন এবং বলে যান যে এই তাবিজ যেন তারা খোলে। আশা করি আর কোনো রকম আপনাদের সমস্যা হবে না। তবে হ্যাঁ, এই মেয়ে যেন না কোনো ছেলের সাথে কোনো রকমের সম্পর্কে না জড়ায়, তা না হলে সেই ছেলে যার সাথে ওর সম্পর্ক করবে, সে বন্ধু হোক বা যাই হোক না কেন, তার তার মৃত্যু হতেই হবে, এখানে আর কিছু করা যাবে না। তো আমরা ওনাকে জিজ্ঞেস করি যে বাবা, এখন আর গুরুদেব, এখন তো আর কোনো সমস্যা হবে না, এখন সব ঠিকঠাক হয়ে যাবে তো? তো উনি যেটা বলেন যে এই যে ছেলেটি যে মানে মারা গেছেন, ও একটা উদ্দেশ্য নিয়েই মারা গেছে। তো এই ধরনের এন্ট্রিরা ভীষণভাবে শক্তিশালী হয়, এবং এরা যতক্ষণ না এদের প্রতিশোধ সম্পূর্ণ করছে তত দিন এরা চেষ্টা চালিয়ে যাবে। এই বলে উনি চলে যান। তো এই ঘটনা ঘটার পরে আরও 4টে মাস কেটে যায়। কেটে যাওয়ার পরে কারোর সাথে কোনো রকম অঘটন বা কোনো কিছুই ঘটেনি, বেশ ভালোই চলছিল, এবং মেয়েটাও কারোর সাথে কোনো সম্পর্কে যায়নি কোনো ছেলের সাথে, সে বন্ধুত্ব হোক বা অন্য কিছু। তো ঠিক 4 মাস পর এই মেয়েটির মা মারা যায়, এবং মারা যাওয়ার পরে যারা দেখেছে সেই মৃতদেহ, তারা প্রত্যেকে দেখে বলেছে যে মানে এরা হচ্ছে, এই মহিলা ভয় পেয়েই মারা গেছে। তো এখন দাদা তোমার প্রশ্ন জাগবে যে তুমি কিভাবে এটা বুঝলে যে ভয় পেয়েই মারা গেছে? তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে যারা দেখেছে তাদের বক্তব্য হচ্ছে এরকম, চোখগুলো ভীষণ বড় বড়, এবং সিলিংয়ের দিকে তার মানে তাকিয়ে আছে, সেটা হচ্ছে সিলিংয়ের দিকটায়, এবং মুখে হচ্ছে ভয়ের ছাপ। এবং অদ্ভুত বিষয় দাদা কি জানো, যে এই যে মহিলা মারা গেছে, সেটা কিন্তু ওই এন্টিটিই মেরেছে। এখন তোমার মনের মধ্যে এটাও প্রশ্ন আসবে
যে ওই এন্টিটি কিভাবে মারলো। ওনার হাতে তো তাবিজ ছিল এবং সেই গুরুদেব বলে গিয়েছিল যে কোনো কিছু আর হবে না। তো আসলে হচ্ছে আমরাও যখন এই প্রশ্নটা যখন সবার মাথার মধ্যে আসে এবং সে যখন মানে সবাই যখন হাত দেখে তখন দেখে যে ওই তাবিজটা ওনার হাতে নেই। তো ওই তাবিজটা বাথরুমে কোনো একটা জায়গায় পড়ে থাকতে পাওয়া গেছে এবং ওনার হাতে সেই তাবিজ ছিল না। মানে এই এতটা গল্প আমি পড়লাম, ঘটনাটা আমি পড়লাম, মানে আপনারা একবার চিন্তা করুন কি মর্মান্তিক ঘটনা যে একটা মানুষ, একটা মেয়ে কোনো একটা ছেলের সাথে প্রেম করছে এবং প্রেম করার কারণে মানে প্রেম করাতে তাদের কোনো কারণে ব্রেকআপ হয় এবং সেই ছেলেটা সুইসাইড করে এবং তারপরে তাদের সেই মেয়েটির পরিবারে এতটা ভয়ানক ঘটনা মানে ভাবা যায় না। মানে কি বলবো, আমার নিজের শরীর একদম পশম খাড়া হয়ে গেছে। এখন আমি যখন রেকর্ড করছি তখন বাজে হচ্ছে রাত 1টা 15। তো এই সময় আমি রেকর্ড করছি, আমার নিজেরও ভীষণ ভয় লাগছে যে আরে ভাই আমিও তো মানুষ নাকি। তোমাদের মতো আমারও ভয় আছে, আমিও ভূত প্রেতে বিশ্বাস করি এবং আমি প্রত্যেককে বলি যে ভূত যদি মানে ভগবান যদি থেকে থাকে ভূতও আছে এই পৃথিবীতে। তো আমার নিজস্ব এখন খুব ভয় লাগছে যে এই রাতে এখন আমি এই জিনিসটাকে পড়ছি, এই ঘটনাটাকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো যাই হোক, এসব কথা বাদ দিন। মানে নেক্সট উনি কি বলছেন, মানে যিনি পাঠিয়েছেন কি বলতে চাইছেন সেটা আমরা পড়ে নিই। আসুন। তো এখনো বলছে যে দাদা তুমি কি ভাবছো যে ঘটনা এখানেই শেষ? এখানে শেষ যদি হয়ে যেত তাহলে হয়তো খুব ভালো হতো। অ্যাকচুয়ালি এখানে শেষ হয়নি। মেয়েটার মা যখন মারা যায় তখন মেয়েটা মানে আমার বান্ধবীটা সে তার নিজের যে তাবিজটা ছিল সেটা স্বইচ্ছায় খুলে ফেলে দেয় যে আমার জীবনে আর আছেটা কি। আমার মা সে চলে গেল, আমার বাবা সেও চলে গেল, আমার যার সাথে বিয়ে ঠিক হওয়ার কথা ছিল সেও চলে গেল, যারা আমার খুব ভালো বন্ধু ছিল তারাও চলে গেল, আমার থাকা আর না থাকা দুটোই সমান। ও দাদা এর মধ্যে একটা কথা বলে রাখি, ওই এন্ট্রিটা কিন্তু তার মধ্যে মানে এই যে ইয়েটা খুলে রেখে দেয়, এই যে তাবিজটা খুলে দেয় যেদিন খোলে সেদিনকেই স্বপ্ন দেখায় যে তোকে আমি এরকম ভাবে মারবো না, তোকে তিলে তিলে মারবো আমি, তোকে তিলে তিলে মারবো আমি, তুই অপেক্ষা কর। এবং এই স্বপ্নের পরে ও আর কাউকে কিছু বলে না, কারণ ও জানে যে মানে ও নিজেই জানে যে আমি নিজে এখন স্বইচ্ছায় মরতে চাই। তো এরপরে যেটা ঘটলো সেটা আমি তোমায় বলছি। এবং তাবিজ খুলে দেওয়ার পরে তার 7 দিন বাদে মেয়েটি প্যারালাইসিস হয়। আর প্যারালাইসিস হয় কিভাবে, ও কোনো কারণে ছাদে গিয়েছিল, ছাদ থেকে ও যখন নিচে নামছে কোনোভাবে স্লিপ করে ও পড়ে যায় এবং পড়ে গিয়ে সিঁড়ির থেকে পুরো গড়াতে গড়াতে নিচে পড়ে। নিচে পড়ার পর থেকে হসপিটালে নেওয়া হয় এবং তারপর থেকেই ও প্যারালাইসিস। তো এখন ও বিছানা শয্যা, ও সব কিছুই ওর বিছানায়, বা সবাই ওকে যারা কেউ একজন ওকে ধরে নিয়ে গিয়ে কিছু করালে, স্নান করা বা পটি বা আদার্স কিছু, সেগুলো ওকে ধরে নিয়ে গিয়ে গিয়ে করাতে হচ্ছে। দেখো দাদা, যেহেতু ওর পরিবারের এখন আর কেউ বেঁচে নেই ওর পাশে দাঁড়ানোর মতো, তো সেক্ষেত্রে ওর কাছে আর কোনো অপশানই ছিল না। যে অপশানটা আমরা তারপরে আমাদের পাড়ার থেকে একটা মিটিং ডাকা হয় যখন ওর এই ঘটনা ঘটে। এবং তোমাকে তো বলাই হয়নি দাদা যে ওর যে কাকার বাড়ি, ওর কাকার বাড়িটা ওর বাড়ির থেকে 2-3টা বাড়ি পরে। তো ওর কাকাকেও ডাকা হয় সেখানে এবং সেখানে সেই মিটিংয়ে যেটা হয় সেটা হচ্ছে, এবং ওই মিটিংয়ে আমরা সবাই ওর কাকাকে অনুরোধ জানাই যে এই মেয়েটিকে যদি তোমরা না দেখো তাহলে এই মেয়েটি তো এরমভাবেই মারা যাবে। তো দয়া করে তোমরা একটু সাহায্য করো, ওকে একটু দেখো। তো প্রথমে ওর কাকা বলল যে দেখো মানে মিটিংয়ের মধ্যে ওর কাকা তো কোনোভাবেই রাজি নয়। তার কারণ হচ্ছে যেহেতু ওর পরিবারের সবাই মারা গেছে, ওর সাথে যারা যারা যুক্ত এবং যখন তান্ত্রিক এসেছিল সেই সময়টায় প্রত্যেকটা কথা তোর কাকাও শুনেছে বা কাকার বাড়ির লোকেরা। তো যার জন্য তান্ত্রিককে মানে যার জন্য ওর কাকা কোনোভাবেই নিতে চাইছিল না। মানে তার কারণ হচ্ছে ওই তান্ত্রিকের মানে যখন ওই এন্টিটি বলেছিল যে ওর কাছে সবাইকে আমি নিয়ে চলে যাব, তো সেই কারণে কোনোভাবেই নিতে চাইছিল না। তো অনেক অনুরোধের পরে ওর কাকা রাজি হলো এবং এই শর্তে রাজি হলো যে ওর তো আর পরিবারের কেউ নেই, যেহেতু আমরা দেখব, তো সেক্ষেত্রে ওর
যতটা সয় সম্পত্তি হয়েছে সবটাই আমাদের নামে করে দিতে হবে। এবং আমরা তাতে বলি যে ঠিক আছে, কিন্তু সেটা ওর মৃত্যুর পর। তো এরকমভাবেই উইল বানানো হয় এবং ও আজও জীবিত এবং ও এরমভাবেই এখন বেঁচে আছে। তো যদি দাদা আমার এই ঘটনাটা ভালো লাগে বা শোনানোর মতো হয়, তাহলে তুমি তোমার নতুন চ্যানেলে এটা আপলোড করো, করলে আমি ভীষণ খুশি হব। তো এই ছিল আজকে আমাদের ঘটনা, আমাদের ভূতভবের প্রথম ঘটনা। আশা করি আপনারা আমাদেরকে প্রচুর 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 ভালোবাসা দেবেন এবং সাপোর্ট করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে এই ঘটনা আপনাদের কেমন লাগলো। যদি আপনাদের কারোর কাছে কোনো রকম সত্যি ভৌতিক ঘটনা থেকে থাকে তো আমাদের কাছে পাঠান আপনারা। আমরা আপনাদের এই গল্পটা পাঠ করে শোনাবো আমাদের চ্যানেলের মাধ্যমে। তো দেখা হচ্ছে পরের শনিবার ঠিক দুপুর 3টে। আর হ্যাঁ, আর একটা কথা, যে আমার যদি কোনো ভুল থাকে, দেখুন আমি জানি আমার এটা প্রথম ঘটনা, তো আমার এখানে প্রচুর ভুল ভ্রান্তি সব কিছুই থাকবে। আপনারা দয়া করে ক্ষমার চোখে দেখবেন এবং আমাকে সাপোর্ট করুন বেশি বেশি করে, যাতে আমি আপনাদেরকে আবার নতুন নতুন কিছু ঘটনা কালেক্ট করে আপনাদের শোনাতে পারি। এবং আবারও বলছি যে আপনাদের কাছে যদি কোনো রকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থেকে থাকে তাতে আমাদের কাছে পাঠান, আমরা সেটা পরের এপিসোডে পাঠ করে শোনাবো। এবং আমাদের যোগাযোগের মাধ্যম সম্পূর্ণটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি মেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন, অথবা আমাদের ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, ভালোভাবে চলবেন। দেখা হচ্ছে পরের শনিবার।